সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি গোলক তৈরি করা যাবে? তাহলে এখানে আমাকে প্রথম জানতে হবে যে গোলকের আয়তনের সূত্র কি। তো গোলকের আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 পাই আর কিউব। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আর এখানে আরটা কি, এই আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ। এরপরে দেখো 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি গোলক তৈরি করা যাবে? আমি ধরে নিচ্ছি যে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এনটা গোলক তৈরি করা যাবে। তাহলে এনটা গোলকের আয়তন কত হবে? এন গণিত 4/3 পাই আর কিউব। আর কিউব মানে কত? 2 তার কিউব। এই গোলকটার আয়তনই, মানে এই এনটা ছোট গোলকের আয়তনই এই বড় গোলকের আয়তন, যে গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। ঠিক আছে, তাহলে এই বড় গোলকটার আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 6 তার কিউব। ঠিক আছে, 4/3 পাই কেটে গেল, 4/3 পাই কেটে গেল। তাহলে এখানে এন এর মানটা বের করো। তাহলে এন সমান কত হবে? এন সমান 6/2 তার কিউব। তাহলে কত হলো বলো? 3 তার কিউব। 3 তার কিউব মানে কত? 2 3 6 হবে, 3 তার কিউব, 3 কিউব মানে 27। ঠিক আছে, তাহলে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি গোলক তৈরি করা যাবে? 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 27টি গোলক তৈরি করা যাবে। বুঝতে পেরেছ? চলো পরের অঙ্কটা দেখি। 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান হবে। তাহলে দেখো খুবই সোজা, 0.5%, পার্সেন্টেজ হাঁটালে কি লিখব? 0.5/100। দেখো নিচে নিচে দুটো শূন্য আছে, তাই তো? তাহলে দশমিকটা বাঁ দিকে 2 ঘর সরবে। ঠিক আছে, 2 ঘর। তাহলে দশমিকটা 1 ঘর সরলো, 2 ঘর সরলো, দশমিক এখানে হবে। ঠিক আছে, তাহলে 0.005 কোন অপশানে আছে? এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত হলো। দেখো আমি ধরে নিচ্ছি যে 10 বছর আগে, 10 বছর আগে, ঠিক আছে, ফাদারের এজ আর সনের এজ। ঠিক আছে, তাহলে দেখো 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। তাহলে বাবার বয়স যদি 3 হয়, তাহলে ছেলের বয়স 1। ঠিক আছে, 10 বছর পরে কি হচ্ছে? বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হচ্ছে। তাহলে বাবার বয়স যদি 2 হয়, তাহলে ছেলের বয়স 1 হচ্ছে। এদের মধ্যে সময়ের ডিফারেন্সটা কত? সময়ের গ্যাপটা দেখো, 10 বছর আগে, 10 বছর পরে, তার মানে 20 বছর। ঠিক আছে, কত বছর? 20 বছর। দেখো এটার সঙ্গে এটা গুণ করব, আর এটার সঙ্গে এটা গুণ করব। ঠিক আছে, তাহলে 3 1 3, 2 1 2, এদের এদের পার্থক্য কত? 1। ঠিক আছে, এই 1 ইউনিট মানেই, দেখো এই 1 ইউনিট মানেই কত? 20 কে 20, 20 দুগুণে 40। ঠিক আছে, তাহলে 40 থেকে 20 ডিফারেন্স নেব। তাহলে কত বছর হলো? 20 বছর। 1 ইউনিট মানেই 20 বছর। কি করলাম? দেখো এখানে করলাম এই 2 গণিত 20 মানে হচ্ছে 40, আর 1 গণিত 20 মানে 20। 40 থেকে 20 বিয়োগ করলাম, তাহলে 40 থেকে 20 বিয়োগ করলে 20 বছর। তাহলে 1 ইউনিট যদি 20 বছর হয়, তাহলে 10 বছর আগে বাবার বয়স কত ছিল? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে কত? 3 20 60 বছর। ঠিক আছে, আর 10 বছর আগে ছেলের বয়স কত? 20 বছর। ঠিক আছে, তাহলে বর্তমান বয়স কত হবে? বর্তমান বাবার বয়স কত? তাহলে 10 বছর পরে কত বয়স হবে? ঠিক আছে, 10 বছর আগে যদি 60 বছর হয়, তাহলে বর্তমানে আসতে গেলে 10 বছর যোগ করতে হবে। তাহলে বর্তমান বাবার বয়স হচ্ছে 70 বছর, আর পুত্রের বয়স কত? 30 বছর। তো এদের অনুপাত বের করতে বলেছে। অনুপাতটা কত হবে? 7:3। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেমি, কর্ণ 13 সেমি হলে ক্ষেত্রটির পরিসীমা। দেখো
এ একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। কি বলেছে, আয়তক্ষেত্রের কর্ণটা 13 সেন্টিমিটার বলে দিয়েছে। কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার, ঠিক আছে। আর প্রস্থ 5 সেন্টিমিটার, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে? এটা যদি অতিভুজ হয় আর এটা লম্ব, ঠিক আছে, তাহলে এটা 12 সেন্টিমিটার হবে। কত সেন্টিমিটার হবে? 12। 5, 12, 13 একটা ট্রিপলেট হয়, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। তাহলে পরিসীমা কত? 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 গণিত দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এত সেন্টিমিটার হয়ে গেল। তাহলে কত হলো বলো? 2 গণিত 5 আর 12 কত? 17, 17 সেন্টিমিটার, মানে 17 দুগুণে 34 সেন্টিমিটার, ঠিক আছে। চলো নেক্সট। একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48টা হয় আর পায়ের মোট সংখ্যা 140টা হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? দেখো এই ধরনের অঙ্ক খুব সোজাভাবেই করা যায়, আর কেপিতে এই ধরনের একটা অঙ্ক আসবেই, ঠিক আছে। তো মাথার মোট সংখ্যা হচ্ছে 48টি। আমি ধরে নিচ্ছি যে মুরগি মানে টোটালটাই মুরগি ছিল, ঠিক আছে। তাহলে 48টা যদি মুরগি থাকে, আমি ধরে নিচ্ছি যে 48টাই মুরগি, ঠিক আছে। 48টাই যদি মুরগি হতো তাহলে কতগুলো পা সংখ্যা হতো? যদি 48টাই মুরগি হতো, আমি ধরে নিচ্ছি ধরো মুরগি মুরগি হচ্ছে 48টাই বটে, ঠিক আছে। মুরগি 48টা। তাহলে মুরগি যদি 48টা হতো তাহলে মোট পা সংখ্যা কত হতো? তাহলে পা কতগুলো হতো? পা হতো 48 গণিত 2 মানে 96টি, তাই না? এক একটা মুরগির দুটো পা, 96টি। কিন্তু অঙ্কে কত বলেছে? 96টি পা হতো, তাই তো। কিন্তু অঙ্কে কটা পা আছে? 140টা। তাহলে কটা পা বাড়তি আছে? 140 বিয়োগ 96, 44টি। 44টি পা হচ্ছে বাড়তি। এই বাড়তি পাটা কিসের জন্য এসছে? বাড়তি পাটা এসছে এর জন্য, কারণ আমি দুটো পা অ্যাড করিনি, দুটো দুটো, কারণ গরুর তো 4টা করে পা, তাই না? আমি দুটো পা এখানে ধরেছি। তাহলে গরুর 4টা পা, তাহলে দুটো দুটো পা আমি ধরে নিই, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে গরু কটা হবে? 44 বাজিত 2, মানে এই যে 22টি গরু আমি ধরিনি, ওই জন্য এটা হয়েছে। তাহলে 22টি হচ্ছে গরু, ঠিক আছে। তাহলে 22টি যদি গরু হয়, ঠিক আছে, তাহলে মুরগি কটা হবে? 48টা তো মোট পশুর সংখ্যা, তাহলে 48 থেকে 22 বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কতগুলো হলো বলো? 36টি, 26টি, ঠিক আছে। তাহলে 26টি হচ্ছে তোমার মুরগি। প্রশ্নে এটাই চেয়েছে যে কতগুলো মুরগি আছে, তাহলে মুরগি হচ্ছে 26টি, ঠিক আছে। চলো নেক্সট। একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় হচ্ছে 12 বছর, ঠিক আছে। কি বলেছে? একজন মা, দেখো মা, মাদার প্লাস তার 6 সন্তান, 6 সন্তান, ঠিক আছে। বয়সের গড় হচ্ছে তোমার কত? 12 বছর। তাহলে মোট বয়স কত হবে? 6 + 1 7, মানে 12 গণিত 7, কত বছর হলো? 84 বছর, ঠিক আছে। পরে কি বলেছে? যে মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। যদি আমি মায়ের বয়স বাদ দিই তাহলে আমার কতগুলো, 6টা যে সন্তান, সেই সন্তানের মোট বয়স কত হবে? গড় বয়স 5 বছর কমে যাচ্ছে, তাহলে 12 ছিল, ঠিক আছে। 12 থেকে 5 যদি আমি কমিয়ে দিই, ঠিক আছে, গণিত 6, 6 জন আছে, তাহলে মোট বয়স কত হবে বলো? দেখো 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 7, 7 গণিত 6 মানে হচ্ছে 42 বছর। কত বছর? 42 বছর। বিয়োগ করে দাও, তাহলে এটা বিয়োগ করে দিলে মার বয়স কত হলো? 6টা সন্তানের বয়স কেটে গেল, তাহলে মার বয়স হলো, বলো কত? 42 বছর, ঠিক আছে। মায়ের বয়স কত? 42 বছর, ঠিক আছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। একটি অটোরিকশা 40 কিমি/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিটে চলছে, 2 ঘন্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিকশার মোট দূরত্ব কত হবে? দেখো অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স, সমান জানো স্পিড গণিত টাইম, ঠিক আছে। স্পিড গণিত টাইম, তাই তো। এবারে দেখো এখান থেকে তোমার তো স্পিড বলে দেওয়া আছে 40 কিলোমিটার/আওয়ার, আর টাইমটা কত? দেখো টাইমটা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। 2 ঘন্টা 30 মিনিট, 30 মিনিট প্লাস 1 ঘন্টা, তাহলে কত ঘন্টা হলো? 30 ঘন্টা, 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। এরপরে এটাকে তুমি করে নাও, ঘন্টাতে পরিণত করে নাও, তাহলে 3 আর 30 মানে কত? 30/60, এটা গোটাটাই ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কত হলো? 3 + 1 এর 2,
তাহলে কত হলো বলো? 3 দুগুণে 6, 6 একে 7, 7-এর 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে গণিত 7-এর 2, তাহলে কত হলো বলো? 2 দুগুণে 4, মানে 140 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 140 কিলোমিটার হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ গন্তব্যস্থলে পৌঁছাতে 3 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে, তাহলে 3 ঘন্টা 30 মিনিট 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে কতটা দূর যাবে সেটাই তো অ্যান্সার। চলে পরের অঙ্ক। একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটি পূর্ণ করতে পাম্পটির 2.1-3 ঘন্টা সময় লাগে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হয়ে যাবে? দেখো, তাহলে 3 দুগুণে 6, 7-এর 3। ঠিক আছে, 2.1-3 মানে 7-এর 3 ঘন্টা। ঠিক আছে, 7-এর 3 ঘন্টা। তাহলে দেখো, ট্যাঙ্কটি 2 ঘন্টায় জলপূর্ণ করে পাম্পটা। ঠিক আছে, তাহলে পাম্পটা 2 ঘন্টায়, পাম্পটা যদি চালানো থাকে, ঠিক আছে, তাহলে 2 ঘন্টায় কিন্তু পূর্ণ করে দেবে। আর যদি ফুটো থাকে আর পাম্পটা যদি চলে, ঠিক আছে, ফুটো প্লাস পাম্প, ফুটোটা প্লাস পাম্প যদি থাকে, তাহলে ওই ট্যাঙ্কটা ভর্তি হতে সময় লাগবে 7-এর 3 ঘন্টা। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে ট্যাঙ্কটিতে জল ধরে 14 ইউনিট। 2 আর 7-এর 3-এর লসও করছি, দিয়ে লিখছি তোমার 14 ইউনিট। ঠিক আছে, কত ইউনিট? 14 ইউনিট। তাহলে পাম্পটির কার্যক্ষমতা কত? 7 ইউনিট, 7 ইউনিট পার ঘন্টা, 7 ইউনিট পার ঘন্টা। আর ফুটো প্লাস পাম্পের মোট কার্যক্ষমতা কত? 6 ইউনিট। ঠিক আছে, 14/7-3 করলে 6 ইউনিট হবে, 6 ইউনিট পার ঘন্টা। এবারে আমায় বলো যে পাম্পটা তো 7 ইউনিট কাজ করছে, তাহলে নিশ্চয়ই ফুটো থেকে 1 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে 1 ইউনিট করে জল কিন্তু কমিয়ে দিচ্ছে 1 ঘন্টাতে। তাহলে 14 ইউনিট কমাতে ফুটোটার কতটা টাইম লাগবে? 14/1 ঘন্টা। ঠিক আছে, মানে কত? 14 ঘন্টা। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পেরেছ। চলো পরের অঙ্ক। একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমিটির মালিকের 15% ক্ষতি হয়, তাহলে জমিটির ক্রয় মূল্য কত হবে? 18,700 গণিত 15% ক্ষতি, মানে 100/85। এটা হচ্ছে তোমার জমিটির ক্রয় মূল্য। এরপরে ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? তাহলে 15% লাভ মানে 115/100। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, দেখো কাটাকুটি করো। তাহলে এটা কাটাকুটি হচ্ছে 5 17 85। ঠিক আছে, 5 দুগুণে 10, 5 3 15, 100 100 কেটে দাও। দেখো 17 একে 17 একে 17, 17 17, তো 1123 গুণ করলে কত হবে? দেখো 5 3 আর 2 5, মানে 3 3 5 2। ঠিক আছে, আর দুটো শূন্য আছে, তাহলে কত টাকা? 25,300 টাকা। ঠিক আছে, তো 25,300 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। তাহলে ওই জমিটি যদি 25,300 টাকায় বিক্রি করে তো মালিকের তাহলে 15% লাভ হবে। চলো নেক্সট। দেখো, দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে আমি সংখ্যা দুটি ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। ঠিক আছে, কি বলেছে যে সংখ্যা দুটির বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই, সংখ্যা দুটির বিয়োগফল সংখ্যা দুটির যোগফলের 1/9, সংখ্যা দুটির যোগফলের 1/9 অংশ, এটাই বলেছে। তাহলে এখান থেকে তুমি কি করতে পারো? এখান থেকে তুমি লিখতে পারো যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান লিখতে পারো 9/1। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স আর ওয়াই কত লিখতে পারো? এক্স বাই ওয়াই সমান, দেখো 9 একে 10, 10/9 থেকে 1 বিয়োগ 8, তাহলে এটা তুমি লিখতে পারো 5/4। ঠিক আছে, 5/4। তাহলে একটা সংখ্যা যদি 5 হয় তাহলে অপর সংখ্যাটা হচ্ছে ওয়াই, আর এখানে সংখ্যা দুটোর যোগফল কত বলে দিচ্ছে? 45। তাহলে 9 ইউনিট মানে 5 আর সংখ্যা দুটো তো এক্স ওয়াই ধরেছি, আর এখানে 5 আর 4 বেরিয়েছে রেশিওতে, তাহলে 5 আর 4 কত? 9, যোগফল 9। এই 9 ইউনিট মানেই হচ্ছে কত? 45। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে কত?
1 ইউনিট মানে হচ্ছে 5, ঠিক আছে, 1 ইউনিট মানে 5। তাহলে বলো সংখ্যা দুটো কি কি হলো? তাহলে 5 ইউনিট মানে হচ্ছে 25, আর 4 ইউনিট মানে 20। তাহলে বলো 25 আর 20 লসাগু কত হবে? এটাই তো চেয়েছে। তাহলে 25 আর 20 লসাগু হচ্ছে, 25 আর 20 লসাগু, বলো 25 আর 20 লসাগু হচ্ছে 100, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটির লসাগু হবে 100, এটাই রাইট অ্যান্সার। চলো নেক্সট। দেখো কি বলেছে যে একটা ত্রিভুজ, ঠিক আছে, কি বলেছে যে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হচ্ছে 7:9:12, ঠিক আছে। যদি সবচেয়ে বড় বাহু, তাহলে সবচেয়ে বড় বাহু হচ্ছে 12 ইউনিট, আর সবচেয়ে ছোট বাহু হচ্ছে 7 ইউনিট, ঠিক আছে, 7 ইউনিট। এদের অন্তর হচ্ছে 15 সেমি। তার মানে 12 বিয়োগ 7, এই যে এই ইউনিটটা, এটা মানেই হচ্ছে তোমার কত? 15 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। তাহলে বলো এখান থেকে তোমার 5 ইউনিট মানে কত? 5 ইউনিট মানে হচ্ছে 15। তাহলে এখান থেকে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 3 সেন্টিমিটার। 1 ইউনিট মানে কত হলো? 3 সেন্টিমিটার। এবার প্রশ্নে কি চেয়েছে? তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বড় বাহুর দৈর্ঘ্য তো 12 ইউনিট। তাহলে 12 ইউনিট মানে কত? 12 ইউনিট মানে তোমার 3 কত? 36 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বলো যে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 36 সেন্টিমিটার, ঠিক আছে। চলো নেক্সট। 630টি জিনিস এক্স ওয়াই জেডের মধ্যে এমনভাবে ভাগ করা হলো এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ, ঠিক আছে, এক্স ওয়াইয়ের 3 গুণ। তাহলে এক্স কি পেয়েছে? ওয়াইয়ের 3 গুণ পেয়েছে, মানে 3y, ঠিক আছে। আর কি? ওয়াই জেডের 5 গুণ পেয়েছে, তাহলে ওয়াই পেয়েছে জেডের 5 গুণ, মানে 5z। একটা কাজ করি আমি, এখানে 3y করে নিচ্ছি, ঠিক আছে। যেহেতু x সমান 3y আছে, তাহলে এখানে যদি আমি 3y দিয়ে গুণ করি, তাহলে 3y সমান একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3y সমান কত হচ্ছে বলো? 15z, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি যে x সমানই হচ্ছে 3y সমানই হচ্ছে 15z, ঠিক আছে। এরপরে এখানে দেখো 3 আর 15 লসাগু 15, ঠিক আছে। তাহলে এক্সকেও 15 দিয়ে ভাগ করবো, 3yকে 15 দিয়ে ভাগ করবো, তাহলে 3yকে 15 দিয়ে ভাগ করলে কত হবে? y/5। আর একে জেডকে 15z কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? z/1, ঠিক আছে। তাহলে দেখো এখানে এক্স ওয়াই আর জেডের, ঠিক আছে, জেডের জিনিস পাওয়ার রেশিও পেয়ে গেলাম। কত? সেটা হচ্ছে 15 15 অনুপাত 5:1, ঠিক আছে। তাহলে দেখো 15 × 5 = 20, 21। তাহলে এখানে যে 21, এই 21 ইউনিট মানেই কতগুলো জিনিস? 21 ইউনিট মানে হচ্ছে 630টি জিনিস। তাহলে বলো 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 30টি জিনিস, ঠিক আছে। তাহলে এখানে আমাকে কি বের করতে পেরেছি? এক্স কতগুলো পাবে? তাহলে এক্স তো 15টা জিনিস পাবে, 15 ইউনিট। তাহলে 15 ইউনিট মানে কত? 15 ইউনিট মানে 3×15 = 45, মানে 450টি, ঠিক আছে। তাহলে এক্স কতগুলো জিনিস পাবে? 450টি। চলো নেক্সট। দেখো ওয়াই এর মান দিচ্ছে 3x + 12, ওয়াই সমান 5 হলে এক্স এর মান কত হবে? খুব সোজা। দেখো ওয়াই সমান 3x + 12, ওয়াই এর মান দিয়েছে, ওয়াই এর মান কত? 5, ঠিক আছে। ওয়াই এর মান 5, তাহলে কত হচ্ছে এটা? 3x + 12। তাহলে বলো 3x সমান কত হবে? তাহলে 3x সমান হবে, দেখো 12 থেকে 5, ঠিক আছে, 12 থেকে 5 বাদ দিলে কত? -7, ঠিক আছে। তো x সমান কত হবে বলো? x সমান হবে -7/3, ঠিক আছে। তাহলে -7/3, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট। একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তো নম্বরটি কি হবে? দেখো 10% প্রথমে বাড়াচ্ছে, তারপরে 10% কমাচ্ছে, ঠিক আছে। -10 × 10/100, ঠিক আছে। তাহলে এটা কত কত পার্সেন্টেজ হচ্ছে? দেখো 10 কেটে গেল, তাহলে এটা -1%, ঠিক আছে। তাহলে -1% মানে 1% কমবে, ঠিক আছে। তবে নম্বরটি কত? 1% কমবে, তাহলে 1% হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এই সূত্রটা, ঠিক আছে, সাকসেসিভের এই x + y + xy/100%, ঠিক আছে। এখানে
এক্সটা বেড়েছিল 10%, ওয়াইটা কমেছিল -10%, আর এক্স ওয়াই -10 গুণিত 10, ঠিক আছে, মানে 10 গুণিত -10, তো মাইনাস হলে ওই জন্য -1% কমবে, ঠিক আছে। দেখো, স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে। স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ যায়। প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে তো 54 কিলোমিটার যাচ্ছিল, স্টপেজ যদি না করে, স্টপেজ করলে বাসটা 36 কিমি যাবে, তাহলে কত কিমি কম যাবে? 18 কিমি কম যাবে বাই 54, তাহলে এটা বেড়ে গেল টাইম, ঠিক আছে, মানে একটা স্টপেজে এতক্ষণ দাঁড়াবে। এটা ঘন্টায় বেরোবে, আর এই ঘন্টাটাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। 18কে 18, 3 18 54, 3 20 60, ঠিক আছে। তাহলে একটা স্টপেজে কত মিনিট দাঁড়াবে? 20 মিনিট করে দাঁড়াবে। পরের অঙ্ক, যদি 517*324 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য একটি সংখ্যা হয়, তবে স্টার স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে? তাহলে দেখো, আমরা জানি যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য মানে কি, সংখ্যাটির অঙ্কগুলি 3 দ্বারা বিভাজ্য হবে, তাই তো। তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই যে এই সংখ্যাটা বলেছে, ঠিক আছে, 517*324, এই সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো, তাহলে দেখো, 4 আর 2 6, 3 দ্বারা বিভাজ্য, 5 আর 1 6, 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 7 আর 3 কত? 10, 7 আর 3 10, তাহলে 10-এর সঙ্গে কত যোগ করলে, মানে স্টার চিহ্ন জায়গায় কত হলে 3 দ্বারা বিভাজ্য হবে? তাহলে স্টার চিহ্ন জায়গায় সব থেকে ছোট হচ্ছে 2, ঠিক আছে। যদি 2 হয় তাহলে কত হবে? 12 হবে, যেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে? 2, ঠিক আছে। চলো পরের অঙ্ক। দেখো, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, তবে অবশিষ্ট খাবারে কতজন পুরুষ খেতে পারবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি দেখব যে, দেখো, 120 জন পুরুষ, ঠিক আছে, 120 জন পুরুষের খাবার সমানই হচ্ছে 200 জন বাচ্চার খাবার, ঠিক আছে। তাহলে এখানে পুরুষ আর বাচ্চার খাবার খাওয়ার যে রেশিও, ঠিক আছে, সেটা বেড়ে হয়ে যাবে। একটা শূন্য কাটো, 20/12, তাহলে 4 5 20, 4 3 12, ঠিক আছে। তাহলে পুরুষ যদি 5 ইউনিট খাবার খায়, তাহলে বাচ্চারা খাবে 3 ইউনিট খাবার। এরপরে দেখো অঙ্কটা কি বলেছে, তাহলে টোটাল খাবার কতটা হবে, ঠিক আছে। টোটাল খাবার যে কোনো জায়গায় বসে দাও, 120, ঠিক আছে, পুরুষ কত খায়? 5 ইউনিট করে, তাহলে টোটাল খাবার হবে 5 × 60, মানে 600 ইউনিট টোটাল খাবার, ঠিক আছে। এবারে দেখো কি বলেছে, যে 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, ঠিক আছে। তাহলে একটা বাচ্চা 3 ইউনিট করে খাবার খায়, তাহলে 150 জন বাচ্চা কতটা খাবার খাবে, ঠিক আছে। তাহলে 150 জন বাচ্চা খাবার খাবে 150, একটা বাচ্চা যদি 3 ইউনিট করে খায়, তাহলে 150 জন খাবে কত ইউনিট? 450 ইউনিট। এই খাবারটা খেয়ে নেবে, ঠিক আছে। কিন্তু কতটা খাবার আছে? 600 ইউনিট খাবার আছে, 450 ইউনিট বাচ্চারা খেয়ে নিয়েছে, তাহলে কতটা খাবার বেঁচে থাকবে? তাহলে খাবার বেঁচে থাকবে কত? 600 বিয়োগ 450, ঠিক আছে। তাহলে কতটা খাবার বেঁচে থাকছে বলো? 150 ইউনিট খাবার কিন্তু বেঁচে থাকছে। এই 150 ইউনিট খাবার, ঠিক আছে। তবে অবশিষ্ট খাবার মানে হচ্ছে 150 ইউনিট খাবার। এই 150 ইউনিট খাবারে কতজন পুরুষ খেতে পারবে? তাহলে একটা পুরুষ কতটা করে খাবার খায়? 5 ইউনিট, তাহলে 150 ইউনিট খাবার খেতে কতজন পুরুষ, মানে কতজন পুরুষ খেতে পারবে? 150/5, ঠিক আছে। তাহলে কতজন হচ্ছে দেখো, 30 জন। কতজন? 30 জন, ঠিক আছে। তাহলে এই 150 ইউনিট খাবার মানে অবশিষ্ট খাবারে কতজন পুরুষের চলবে? 30 জন পুরুষের। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক কি বলেছে, যে এটা বলেছে, তাহলে এখান থেকে গুণ করে দাও, তাহলে 16x² 16x² সমান কি লিখতে পারি? √128
গণিত 162, ঠিক আছে। তাহলে এটা তুমি কি বলতে পারবে, এক্স স্কোয়ার সমান রুট 128 গণিত 162/16, তাই তো। তাহলে এক্স স্কোয়ার সমান, দেখো 16টাকেও যদি আমি রুটের ভেতরে ঢোকাই তাহলে কি লিখতে পারবো, 128 গণিত 162 16 গণিত 16, তাই না। তবেই রুটের বাইরে বেরোলে 16 হবে। এবারে কাটাকুটি করো, দেখো 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, ঠিক আছে। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, দেখো 8 দুগুণে 16, 2 একে 2, 81। তাহলে দেখো এটা কি হবে, 64 বর্গমূল করলে কত হবে, 8, ঠিক আছে। আচ্ছা 81 বর্গমূল 9, আর 8 গণিত 8 মানে 8, তাহলে 8 8 যদি কেটে যায় তাহলে বলো এক্স স্কোয়ার সমান কত বেরোচ্ছে, তাহলে এক্স স্কোয়ার সমান 9। তাহলে 9টাকে তুমি লিখতে পারো 3 তার স্কোয়ার, তাই তো। তাহলে এক্স এর মান কত বেরোলো বলো, এক্স সমান 3 বেরোলো, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত বেরোলো, 3। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট, দেখো পরের অঙ্কটা কি বলেছে। দেখো এটা দেওয়া আছে রুট 625/11 গণিত 14 বাই রুট 25 গণিত 44 বাই রুট 196। তাহলে 625-এর বর্গমূল কত, 25, ঠিক আছে, বাই 11 গণিত 14, 25-এর বর্গমূল কত, 5 গণিত 44, ঠিক আছে, বাই 196 বর্গমূল 14। কাটাকুটি করো, দেখো কাটাকুটি করলে 14 14 কেটে গেল, তাই তো। 11 4 44, 5 5 25, ঠিক আছে। তাহলে কত হলো দেখো, 5 4 20, ঠিক আছে। তাহলে 20 হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। চলো নেক্সট, 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের স্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার স্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, এটা চেয়েছে। দেখো প্রথমে প্রথমে সমীরের গতিবেগ, ঠিক আছে। সমীরের গতিবেগ প্রথমে কি ছিল, স্পিড কি ছিল, প্রথমে ছিল 1, 1 থেকে কত করেছে, দেখো তার গতিবেগ দ্বিগুণ করেছে 2। তাহলে এখানে প্রথমে যদি টাইমটা, দেখো স্পিডের সঙ্গে ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে স্পিডের সঙ্গে স্পিড আর টাইম ব্যস্ত অনুপাতে থাকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে টাইমটা কত হবে, 2:1। তাহলে দেখো এখানে যে টাইমের পার্থক্যটা, এটা কত, 1 ইউনিট। আর এই 1 ইউনিট মানে এখানে দেখো টাইমের পার্থক্যটা, প্রথমে 2 ঘন্টা বেশি লাগছে আর 1 ঘন্টা সময় কম লাগছে। তাহলে 2 ঘন্টা আর 1 ঘন্টা মানে 3 ঘন্টা, ঠিক আছে, 3 ঘন্টা। তাহলে দেখো প্রথমে যদি তার 6 ঘন্টা টাইম লাগতো, এখন তার কত টাইম লাগবে, 3 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। এরপরে দেখো অঙ্কেতে কি বলেছে, ঠিক আছে, যে সমীরের গতিবেগ ঘন্টায় কত কিমি। তাহলে প্রথমে সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল, 180 কিলোমিটার যেতে, ঠিক আছে। সমীরের 6 ঘন্টা সময় লাগতো, তাহলে তার স্পিড কত হচ্ছে, 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট, 100 ঘন ডেসিমিটার সমান কত ঘন মিলিমিটার। দেখো ডেসিমিটারকে মিলিমিটার করে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা কত দিয়ে গুণ করে দেবে, 100 দিয়ে, ঠিক আছে। ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 1 4টা 0 ঘন ডেসিমিটার, ঠিক আছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট, দেখো 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলধার জলশূন্য হয়। তাহলে মোট কাজ কত, 5টি পাম্প, ঠিক আছে, 8 ঘন্টা করে কাজ করছে, 30 দিন সময় লাগছে। ওই কাজটাই, এটাই হচ্ছে মোট কাজ, ওই কাজটাই কিন্তু 4টা পাম্প প্রতিদিন 6 ঘন্টা করছে, ঠিক আছে। তাহলে কত দিনে হবে, তাহলে কত দিন, দিনটাকে আমি এক্স ধরছি, এটাই আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এক্স এর মানটা বের করো, দেখো 6 5 30, 4 2 8,
ঠিক আছে, তাহলে দেখো এক্স সমান কত বেরোচ্ছে, তাহলে এখান থেকে এক্স সমান বের হয়ে যাচ্ছে 5 5 25, 25 50। ঠিক আছে, তাহলে কতদিনে ওই জলাধারটি জলশূন্য করতে পারবে? ঠিক আছে, তাহলে কতদিনে? 50 দিনে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো, স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর। ঠিক আছে, 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর। স্বামীর বর্তমান বয়স কত? এটাই চেয়েছে। তাহলে স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর, তাহলে আমি ধরে নিচ্ছি যে বর্তমান বয়স কত হবে, বর্তমান গড় বয়স কত হবে? দেখো, স্বামী স্বামী স্ত্রী, ঠিক আছে, স্বামী স্ত্রী প্লাস সন্তান, এই তিনজনের গড় বয়স 3 বছর আগে 27 বছর, তাহলে বর্তমান কত হবে? 27 + 3, ঠিক আছে, কত? 30 বছর। তাহলে মোট বয়স কত হবে? 30 বছর হলো গড় বয়স, তাহলে এদের তিনজনের মোট বয়স কত? গণিত 3, মানে কত বছর বলো? 90 বছর। ঠিক আছে, দেখো এরপরে কি, তাহলে 90 বছর হলো, স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর, তাহলে বর্তমান বয়স কত হবে? বর্তমান গড় বয়স কত হবে? 20 + 5, মানে 25 বছর। তাহলে স্ত্রী আর সন্তানের, স্ত্রী আর সন্তানের, ঠিক আছে, গড় বয়স কত? দেখো 20 + 5, মানে 25 বছর, 25 বছর, তাহলে মোট বয়স কত হবে? গণিত 2, মানে 50 বছর। ঠিক আছে, তাহলে বলো, যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি হচ্ছে? সন্তান সন্তান কেটে স্ত্রী স্ত্রী কেটে যাচ্ছে, তাহলে স্বামীর বয়সটা বের হয়ে যাবে। তাহলে স্বামীর বয়স কত বলো? স্বামীর বয়স হবে 90 থেকে 50 বিয়োগ করলে 40 বছর। ঠিক আছে, বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? তাহলে দেখো, তুমি একটা সূত্র জানো, আই সমান পি আর টি বাই 100। ঠিক আছে, তাহলে এখানে দেখো মোট সুদ কত বলেছে? মোট সুদ বলেছে 81। আসল কত বলেছে? আসল বলেছে পি মানে আসল 450 টাকা, সুদের হার কত? 4.5%। আচ্ছা, টাইম বের করতে বলেছে বাই 100। ঠিক আছে, ওখানে কাটাকুটি করো। দেখো, এখানে দশমিকটা উঠিয়ে দিচ্ছি, ওই জন্য এখানে একটা 10 নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই শূন্য কেটে গেল। ঠিক আছে, দেখো 5 9 45, 5 20 100, 5 9 45, 5 4 20। ঠিক আছে, দেখো 9 9 81, এই 9 আর এই 9 কেটে গেল। ঠিক আছে, তাহলে টি সমান কত বেরোচ্ছে দেখো, তাহলে টি সমান বেরোচ্ছে 4। তাহলে 4 বছরে, ঠিক আছে, 4 বছরে কি হবে? 4 বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে। চলো নেক্সট, পরে বলেছে দেখো, 11 জনের, কি বলেছে যে 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর। তাহলে এখানে আমি ক্যাপ্টেনের বয়স তোমাকে 33 বছর বলেছে, কত বছর? 33 বছর। ঠিক আছে, ও উইকেট রক্ষক উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। তাহলে উইকেট রক্ষক যদি ক্যাপ্টেনের থেকে 3 বছরের বড় হয়, তাহলে উইকেট রক্ষকের বয়স হবে কত? 33 + 3, 33 + 3, মানে কত বলো? 36 বছর। ঠিক আছে, এরপর যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, ঠিক আছে, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হবে। ঠিক আছে, তাহলে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে দেখো, ক্যাপ্টেন প্লাস উইকেট কিপারের টোটাল বয়স কত হচ্ছে দেখো, 69 বছর। 33 বছর প্লাস 69 বছর। ঠিক আছে, এবারে দেখো, আমি ধরে নিচ্ছি যে 11টি টিমের, মানে 11টি প্লেয়ারের, ঠিক আছে, 11টি প্লেয়ারের 11টি প্লেয়ার্সের গড় বয়স হচ্ছে এক্স বছর। কত বছর? এক্স বছর। ঠিক আছে, তাহলে মোট বয়স কত হবে? গড় বয়স যদি এক্স বছর হয়, মোট বয়স হচ্ছে তোমার 11x।
ঠিক আছে, এত দূর অবধি বুঝতে পেরেছো? এবারে দেখো অঙ্কে কি বলেছে, যদি তোমার দুইজন বাদ দেয়, মানে ক্যাপ্টেন আর উইকেট কিপারকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে অবশিষ্ট কতজন থাকছে? 9 জন। তাহলে 9 জনের গড় বয়স কিন্তু, এই যে 9 জনের গড় বয়স কিন্তু কত হবে? 9 জনের গড় বয়স কিন্তু হয়ে যাবে 1 বছর কম, মানে এক্স বছর তো গড় ছিল এক্স বছর, তার থেকে 1 বছর কম মানে x-1 বছর। তাহলে 9 জনের মোট বয়স কত হবে? তাহলে 9 জনের মোট বয়স হবে 9 গুণিত x-y বছর। তাহলে দেখো এই মোট বয়স থেকে, ঠিক আছে, 9 জনের মোট বয়স, 11 জনের মোট বয়স থেকে 9 জনের মোট বয়স যদি আমি বাদ দিই, তাহলেই তো পেয়ে যাব ক্যাপ্টেন আর উইকেট কিপারের বয়সটা, মোট বয়সটা। ঠিক আছে, তো সেটাই লিখবো। তাহলে দেখো শর্তানুসারে, দেখো তাহলে এখান থেকে শর্তানুসারে 11x মাইনাস, দেখো 9x-1 সমানই কত? সমানই দেখো 69 বছর হবে, তাই তো? তাহলে এখান থেকে দেখো 11x মাইনাস 9x প্লাস 9 সমান কত? 69 বছর। তাহলে এখান থেকে দেখো 11x থেকে মাইনাস 9x মানে হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে 2x সমানই কত হচ্ছে বলো? 69 থেকে 9 বাদ 60। ঠিক আছে, তাহলে x সমান কত হচ্ছে? x সমান হচ্ছে 30। ঠিক আছে, তাহলে টিমের গড় বয়স কত? টিমের গড় বয়স তো x বছর ধরেছি, তাহলে টিমের গড় বয়স হচ্ছে 30 বছর। বুঝতে পেরেছো? চলো নেক্সট। একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলো। আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটি হচ্ছে 3, সংখ্যাটি হচ্ছে 3। তাহলে সংখ্যাটি যদি 3 হয়, তাহলে সংখ্যাটিকে কি করার দরকার ছিল? মানে একটি সংখ্যাকে 5/3 দিয়ে গুণ করার দরকার ছিল। তারপরে 5/3কে 3 দিয়ে গুণ করলে সংখ্যাটি হতো 5। কিন্তু কি করেছে, এর পরিবর্তে 5/3কে, মানে 3কে 5/3 বদলে 4/3 দিয়ে গুণ করেছে। তাহলে অ্যান্সারটা কত এসছে? 4 এসছে। তাহলে কতটা ভুল করেছে? 5 আসার কথা ছিল, 4 এসছে। 1 ভুল করেছে কতর মধ্যে? 5-এর মধ্যে। গণিত 100। এটা পার্সেন্টেজ হয়ে গেল। তাহলে কত পার্সেন্টেজ ভুলের শতাংশ হচ্ছে? 20%। কত পার্সেন্টেজ? 20%। চলো নেক্সট। একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিতে 42 কিমি পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিলোমিটার/ঘন্টা? তাহলে দেখো দেখো প্রথমে 1 ঘন্টা 40 মিনিট আর 48 সেকেন্ড, 48 সেকেন্ডকে আমি মিনিট করে নিচ্ছি। দেখো তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 আর 40 কত? 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট আর 40 মিনিট হচ্ছে 100 মিনিট। ঠিক আছে, প্লাস আর একে 48 সেকেন্ডকে মিনিট করতে গেলে 48 60 দিয়ে ভাগ করব। তাহলে এটা কত হচ্ছে বলো? 4 বারং 48, 5 বারং 60। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? কত মিনিট হচ্ছে? 5 5 লসে করলে 500 প্লাস 4, 504 বাই 5 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো তাহলে 42 কিমি যেতে, মানে 42 কিমি 504/5 মিনিটে যাচ্ছে। তাহলে গাড়িটির গতিবেগ কত হবে? গতিবেগ অতিক্রান্ত দূরত্ব 42/504, 504/5, 5 মানে এখানে। তাহলে এই গাড়িটির গতিবেগ, ঠিক আছে, গাড়িটির গতিবেগ কি বেরোলো? কিলোমিটার কিলোমিটার পার মিনিটে বেরোলো, তাই তো? কিলোমিটার পার মিনিটে। দেখো এখানে একটা বলেছে যে গাড়িটি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিতে চলেছে। ঠিক আছে, তার মানে এটা অ্যাকচুয়াল গতিবেগ নয়, প্রকৃত গতিবেগ নয়, গতিবেগের 1 অংশ। তাহলে গতিবেগের 1 অংশ যদি এইটা হয়, গতিবেগের দেখো 1/4 গতিবেগের মানে তার অরিজিনাল স্পিড, অরিজিনাল গতিবেগ যদি 4 হয়, তাহলে 1-এ চলছে। তাহলে এই যে এই গতিবেগটা বেরোলো, এটা কিন্তু 1 অংশের গতিবেগ। তাহলে 1 মানেই হচ্ছে কত? এটা। তাহলে 4 অরিজিনাল গতিবেগ কত? 4 4 মানে কত?
তার মানে হচ্ছে 42 গণিত 5/504 গণিত 4। এটা কিন্তু এটা তো কিলোমিটার পার মিনিট আছে, তাহলে মিনিটটাকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে, মিনিটটাকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে নিচে ভাগ করবো, তার মানে ওপরে 60 হয়ে যাবে। তাহলে এটাই উত্তর চলে আসছে, কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করো। দেখো তাহলে এটা কত দিয়ে কাটাকুটি করব, প্রথমে দাও 3 দিয়ে দাও, 3 × 14 42। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 3 × 3 = 3, 3 × 6 = 18, 3 × 8 = 24। ঠিক আছে, 3 × 8 = 24। এবারে 7 দিয়ে দাও, 7 দুগুণে কত, 14। ঠিক আছে, 7 দুগুণে 14, 4 × 7 = 28। ঠিক আছে, 12 দিয়ে যাও, 12 দুগুণে 24, 5 × 12 = 60। ঠিক আছে, 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 আর 5-এ 100। ঠিক আছে, তাহলে গাড়িটির প্রকৃত গতিবেগ 100 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, চলো নেক্সট। পরের অঙ্কটা দেখো, এটা বলেছে তাই তো, 0.0169 ইন্টু এক্স সমান 13 হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এটাকে তুমি কি লিখতে পারো, এটাকে লিখতে পারো দশমিক 13 গণিত √x সমান লিখতে পারো কত, 13। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো √x সমান কি লিখতে পারো তুমি, 13/13। এই দশমিক এখানে উঠিয়ে দাও, আর এখানে 100 দিয়ে দাও, তাহলে 13 13 কেটে গেল। তাহলে x সমান কত হবে বলো, x সমান 100, তার মাথায় 2, তাহলে কত হবে 1 2 3 4। এরকম কোন অপশনে দেখতে পাচ্ছ, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। 1018 এর সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে 1018 কে 23 দিয়ে ভাগ করো, তাহলে 23 দিয়ে ভাগ করলে 23 4 92। ঠিক আছে, 9 8, 23 4 92, 6। তাহলে কত যোগ করতে হবে, 23 বিয়োগ 6 17। ঠিক আছে, তাহলে 1018 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে, অ্যান্সার একটাও নয়, 17 অ্যান্সার হবে এটা। ঠিক আছে, চলো নেক্সট। কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পেয়েছে। ঠিক আছে, ওই নির্বাচনে 1/6 ভোট বাতিল হয়, বাতিল হিসেবে ধরা হয় যদি মোট ভোটের সংখ্যা 600 হয়। তাহলে দেখো 1/6, ঠিক আছে, এই 6 মানেই কত, 6 মানে টোটাল ভোটটা, তাহলে টোটাল ভোটটা হচ্ছে 600। ঠিক আছে, 6 মানেই 600, তাহলে 1 মানে কত, 1 মানে হচ্ছে 100। তাহলে বৈধ ভোট কত, 600টা ভোটের মধ্যে 100টা ভোট বাতিল হয়ে গেছে, তাহলে বৈধ ভোট হচ্ছে তোমার কত বলো, তাহলে বৈধ ভোট হচ্ছে তোমার 500টা। ঠিক আছে, 500টি। এবার দেখো এখানে কি বলেছে, যে এই বৈধ ভোটের মধ্যে 60% কিন্তু একটা প্রার্থী পায়। ঠিক আছে, তাহলে 60% যদি একটা প্রার্থী পায়, তাহলে অপর প্রার্থী কতটা পাবে, 40% পাবে, তাই তো। অপর প্রার্থী 40% পাবে, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল, তাহলে 50-এর 40% বের করে দাও অপর প্রার্থী, তাহলে ওটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 40% কত হবে, একটা শূন্য কেটে গেল, তাহলে 5 4 20 মানে 200। ঠিক আছে, তাহলে তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল, 200টা। চলে পরের অঙ্ক। দুটি সংখ্যার অন্তর 1365 বলেছে, তাহলে আমি দুটো সংখ্যা ধরে নিচ্ছি যে এক্স আর ওয়াই। ঠিক আছে, আর দুটো সংখ্যার অন্তর বলে দিয়েছে কত, 1365। ঠিক আছে, এটা বলে দিয়েছে। আর অঙ্কেতে কি বলেছে, আমি ধরে নিচ্ছি যে এক্সটা ওয়াইয়ের থেকে বড়। ঠিক আছে, এরপর দেখো বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে, বড় সংখ্যাটি তো এক্স কে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 55 ভাগশেষ 15 থাকে। তাহলে দেখো এখান থেকে বড় সংখ্যাটা এক্স, তাহলে এক্স সমান আমি কি লিখতে পারি, দেখো এখানে বলেছে, অঙ্কটা বলেছে যে তুমি বড় সংখ্যা যদি এক্সকে ছোট সংখ্যা তো ওয়াই দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কত হবে, 55 হবে। ঠিক আছে, ভাগফল 55 হবে, আর ভাগশেষ কত হবে, মানে কিছু একটা বসবে, আর ভাগশেষ হবে 15। এটাই বলেছে।
ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি x সমান কি লিখতে পারো, দেখো এখান থেকে তুমি x সমান লিখতে পারো যে 55y প্লাস 15। ঠিক আছে, তো এখানে বসিয়ে দাও x এর জায়গায় বসাও 55y প্লাস 15 মাইনাস y সমান কত, 1365। তাহলে এখান থেকে কত বের হচ্ছে বলো, 54y, এখান থেকে 15টা বিয়োগ করে দাও, তাহলে 15 বিয়োগ করলে 0.5, ঠিক আছে 0 হলো, তাহলে 6 থেকে 1 5, 1350। ঠিক আছে, তাহলে y সমান কত হবে, y সমান হবে 1350 বিয়োগ 54। ঠিক আছে, তো এটা কাটাকুটি করলে কত হবে, দেখবে এটা 25 হবে। ঠিক আছে, কত 25, দেখো না 1350কে 54 দিয়ে ভাগ করো। ঠিক আছে, তাহলে এটা কত 2, 108, 7, 2, 0, 5, 5 দিয়ে দাও, 5 4 20, 270। ঠিক আছে, তাহলে এখানে তো y এর মানই তো 25 বেরোলো, আর এখানে চেয়েছি কি ছোট সংখ্যাটা, তাহলে ছোট সংখ্যাটা কত বেরোলো 25। দেখো এই অঙ্কটা, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা নির্ণয় করো যা 21, 36, 66 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখো কোনো সংখ্যা 21, 36 আর 66 দ্বারা বিভাজ্য, মানে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। কেন, দেখো 36-এ 4 আছে, 4 9 36। ঠিক আছে, তাহলে দেখো এখানের মধ্যে 4 দ্বারা বিভাজ্য শর্ত কি, যে কোনো সংখ্যার শেষের দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 34 কি 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা অ্যান্সার নয়। ঠিক আছে, এবারে দেখো 66 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, আর কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটির একক স্থানীয়, সংখ্যাটির মানে বিজোড় স্থানীয় অঙ্ক আর জোড় স্থানীয় অঙ্কের অন্তরটা হয় 0 হবে, না হলে 11-এর গুণিতক হবে। তাহলে এটা চেক করি, দেখো 4 আর 4 8, 8 আর 1 9। ঠিক আছে, এটা 9 হলো। ঠিক আছে, এদের অন্তর্গত হচ্ছে, দেখো 4 আর 3 7, 7 আর 2 9। ঠিক আছে, তাহলে 0, তাহলে এটা অ্যান্সার হতে পারে। এটা দেখো 4 4 8, 8 আর 3 11। ঠিক আছে, 11 হলো। আর এটা কত, 4 আর 1 5, 5 আর 2 7, 7 মানে কত 2 হলো, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য নয়, মানে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, 4 আর 3 কত 7, 7 আর 1 8, দেখো 4 আর 4 8, 8 আর 2 10। ঠিক আছে, তাহলে এদের ডিফারেন্স কত 2, তাহলে এটাও 11 দিয়ে বিভাজ্য হবে না। তাহলে কোনটা হবে উত্তর, অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। একটি ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল। ঠিক আছে, তাহলে একটি ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে আছে, তাহলে আপেল কতগুলো থাকবে 100%। তাহলে 100%-এর মধ্যে যদি 40% বিক্রি হয়ে যায়, তাহলে কত পার্সেন্টেজ পড়ে আছে তার কাছে, 60%। ঠিক আছে, আর এই 60%-এর মানই কত বলেছে, এই 60%-এর মানই বলেছে তোমার কত 30। ঠিক আছে, 30টি আপেল বলেছে, তাই না, তাহলে এখান থেকে তুমি 100% বের করে নাও, তাহলে অতগুলো আপেল ছিল, তাহলে 30/60 গণিত 100, 3 2 6 2 50। ঠিক আছে, তাহলে প্রথমে তার কাছে কতগুলো আপেল ছিল 50টি। চলো পরের অঙ্ক। একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত। দেখো সুদের পরিমাণের অনুপাত টাইমের সঙ্গে সমানুপাতে থাকে। ঠিক আছে, যেহেতু একই সরল সুদ আর একই আমানত। ঠিক আছে, তাহলে এখানে দেখো I1 সুদের অনুপাত I1:I2 6:9। ঠিক আছে, তাহলে এটা 3 2 6, 3 3 9। ঠিক আছে, 2:3। একটি নৌকা স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে কি বলেছে যে 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার। তাহলে 6 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে ঘন্টায় কত কিলোমিটার যাবে, তাহলে ঘন্টায় মানে 60 মিনিটে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে যাবে। 6কে 10 দিয়ে গুণ করলাম, 1কেও 10 দিয়ে গুণ করব, মানে 10 কিলোমিটার। ঠিক আছে, 10 কিলোমিটার পার আওয়ার 1 ঘন্টায়। আর স্রোতের প্রতিকূলে মানে আপ স্ট্রিমে যাচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে স্রোতের বেগ কত হবে, তাহলে চেয়েছে স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ কত হবে বলো,
স্রোতের বেগ হবে 10 বিয়োগ 6/2, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, তাহলে কত 4/2 মানে 2 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? এখানে একটা সূত্র মনে রাখবে যে n-1 সমান RT/100। এখানে n মানে 3, ঠিক আছে, কত গুণ? তো 3 মাইনাস 1 গুণিত 100 বাই কি বের করতে হবে? সুদের হার, তাহলে বাই টি মানে কত 20 সমান কত আর তাহলে পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো 0 2 5 10। ঠিক আছে, তাহলে 3 মাইনাস 1 মানে 2, তাহলে 2 গুণিত 5 আর, তাহলে আর কত বেরোচ্ছে? আর বেরোচ্ছে 10। ঠিক আছে, তাহলে সুদের হার কত? 10%। ঠিক আছে, নেক্সট দেখো এই অঙ্কটা। শতাব্দী এক্সপ্রেসে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 120 বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? ঠিক আছে, তাহলে গড় গতিবেগের সূত্র হচ্ছে 2ab/a+b, a+b, তাহলে 2 এ কত? এ হচ্ছে তোমার 100 আর বি হচ্ছে কত? 120/a+b। ঠিক আছে, তাহলে a+b 100 + 120 মানে হচ্ছে 220। ঠিক আছে, এই শূন্য কাটলাম, 2 একে 2, 2 11 22, তাহলে কত হলো? 1200/11। ঠিক আছে, এটাকে পূর্ণ করলে কি হবে? 11 কে 11, ঠিক আছে, 0 9 11 99, তাহলে 109 পূর্ণ 1 11 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, গড় গতিবেগ। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। এক ব্যক্তি বার্ষিক 12.2% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি এত টাকা 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? তাহলে সিম্পল তুমি সূত্র জানো যে আই সমান PRT/100, PRT/100। তো কত টাকা ধার করেছিলেন? তোমাকে পিটা বের করতে বলেছে, তাহলে পি সমান কি লিখতে পারো? 100 গণিত I/RT, তাই তো? তাহলে 100 গণিত, দেখো এখানে সুদ হিসাবে কত জমা দেন? 1250, তাহলে আই হচ্ছে 1250। ঠিক আছে, বাই, ঠিক আছে, আর সুদের হার 12.2%, মানে 12 দুগুণে 24, 24 আর 1 25, 25-এর 2। ঠিক আছে, 25-এর 2, দুইটাকে ওপরে লিখে দিলাম। আর সময়টা কত? 4 বছর। তাহলে দেখো 25 4-এ কত? 100, এই 100 কেটে গেল, আর 1250-কে 2 দিয়ে গুণ করলে 2500। ঠিক আছে, তাহলে কত টাকা ওই ব্যক্তি ধার করেছিলেন? 2500 টাকা। চলো পরের অঙ্ক। কত টাকার 60%-এর 90 টাকার 83.13%-এর সমান? দেখো এই 83.13% মানে 5/6, 5/6। ঠিক আছে, তাহলে দেখো ধরে নিচ্ছি যে x টাকার 60% সমানই হচ্ছে 90 টাকার 5/6। ঠিক আছে, তাহলে দেখো 6 15 90। ঠিক আছে, তাহলে এটি কি হলো? 75। এক্স গণিত 60% মানে কত? 75। তাহলে এক্স সমান কত হবে বলো? 75/60%। তাহলে পার্সেন্টেজটা উঠে গেলে ওপরে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। এই শূন্য কাটো। ঠিক আছে, 3 দুগুণে 6, 3 25 75, 2 5-এ 10, মানে কত? এক্স সমান তাহলে 125। ঠিক আছে, তাহলে 125 টাকা। চলো নেক্সট। 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে 2 বার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা হয়? দেখো তাহলে বর্গক্ষেত্রকে পরিক্রমা করা মানে তার পরিসীমা পরিক্রমা করা। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য 45, দুবার পরিক্রম করছে মানে 2 দিয়ে গুণ, আর গতিবেগটা কত? 9। ঠিক আছে, একে আমি কিলোমিটার পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ড করব, তাহলে 5/18। ঠিক আছে, 5/18, 18টাকে আমি ওপরে লিখে দিলাম।
ঠিক আছে, 5/18, 18টা উপরে চলে গেলো, 5 9 45, 45 কেটে গেল, তাহলে 4 দুগুণে 8, 18 8 144। নেক্সট, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল 30 দিন পর। তাহলে 190 দিনের খাবার মজুদ ছিল 30 দিন পর, তাহলে কত দিন থাকছে? 160 দিন থাকছে। তাহলে 4000 জন লোকের 160 দিন খাবারটা চলে যেত, কিন্তু কি হলো, এই 30 দিন পর কিন্তু 800 জন চলে গেল। তাহলে 4000 জন ছিল, 800 জন যদি চলে যায় তাহলে কতজন থাকছে? 3200 জন থাকছে। এদের কতদিন খাবারটা চলবে, এটাই বের করতে বলেছে। তাহলে করো, দেখো এই দুটো শূন্য কেটে দাও, ঠিক আছে। 10 16 দুগুণে কত? 32, 2 20 দুগুণে 40। তাহলে এখানে কি বেরোচ্ছে বলো? 200। ঠিক আছে, তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? 200 দিন চলবে। চলো পরের অঙ্ক দেখো, সরল করতে বলেছে, তাই না? তো প্রথমে এখান থেকে শুরু করছি। দেখো এর লসাগু কত? 8, তো তাহলে 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 8, 2 -1, তাহলে এটা হবে 1 এর 8। এটা দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 1 আর 1 5, মানে 5 এর 2, ঠিক আছে। তাহলে এটা কত হলো? 5 এর 16। এত দূরটা কত হলো? 5 16, এত দূর হলো 5 এর 16, ঠিক আছে। এটা দেখো, এটা কত হচ্ছে? 3 এর 8। তাহলে আমি যদি একে 2 দিয়ে গুণ করি তাহলে কত বলবো? 6 এর 16, ঠিক আছে, 6 এর 16। তাহলে এত দূর অবধি কত হলো? তাহলে 6 এর 16 বিয়োগ 5 এর 16, এত দূর অবধি হলো 1 এর 16, ঠিক আছে। আর এটা দেখো 3 দুগুণে 6, 6 আর 2 8, 6 আর 2 8, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 8/3, ঠিক আছে। তাহলে এটা কাটাকুটি করলে 8 দুগুণে 16, 1 এর 6। তাহলে এত দূর পর্যন্ত কত হলো? এত দূর পর্যন্ত হলো 1 এর 6, ঠিক আছে। এখানে কত আছে দেখো? 3 এর 4, 3 এর 4। তাহলে 4 আর 6 লসাগু 12। তাহলে একেও 2 দিয়ে গুণ করো আর একেও 2 দিয়ে গুণ করো, 12 হলো, একে 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে, ঠিক আছে। এখানে প্লাস আছে, তাহলে এটা কত হলো? 9 এর 12, আর এটা 2 এর 12, তাহলে এটা কত হলো? 11 এর 12, ঠিক আছে। গোটাটা মানে সবটা মিলিয়ে কত হলো? 11 এর 12, 11 এর 12। এবার দেখো 9 একে 9, 9 আর 2 11, তাহলে কত? 11 এর 9। আচ্ছা, ভাজিতটা গুণ করে দিলে এটা 12 এর 11 হবে, 12 এর 11। তাহলে 11 11 কাটো, 3 3 9, 3 4 12, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? 4 এর 3, 4 এর 3 মানে কত? 1 0 1 এর 3। তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। চলো নেক্সট, কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন, ঠিক আছে। তাহলে 10% আর 20% ছাড়, 10 মাইনাস 20 প্লাস 10 ইন্টু 20 বাই 100, ঠিক আছে। তো পার্সেন্টেজ, তাহলে কত হচ্ছে দেখো, এটা দাও, তাহলে -30 প্লাস 2, ঠিক আছে। তাহলে কত? -28%। তাহলে কত পার্সেন্টেজ ছাড় পেলো? 28% ছাড় পেলো, ঠিক আছে। চলো পরের অঙ্ক, 7005 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য। দেখো এই 700 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 7500। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো? ক্ষুদ্রতম সংখ্যা হবে 5007। এদের পার্থক্য বলেছে, তাদের পার্থক্য কত? 7 আছে কয় 10, 3 10, 7 থাকলো 1 9, ঠিক আছে, 4 2 2 4 9 3, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কি বলেছে, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? তাহলে রামের আয় আর শ্যামের আয় কি বলেছে, যে রামের আয় শ্যামের আয়ের থেকে 20% বেশি। তাহলে শ্যামের আয় যদি 100 টাকা হয়, রামের আয় 120 টাকা। তাহলে এদের অনুপাত কত বলো? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে শ্যামের আয় রামের আয়ের থেকে কত কম? 1 কম, 6 মধ্যে গণিত 100। এটা কত? 2 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তার মানে 50/3। তাহলে এটা কত হলো বলো? 16.2-3%, ঠিক আছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট, কোনটি বৃহত্তম? দেখো 5 এর 9, 5 এর 9 মানে কত লিখতে পারো? দশমিকের জন্য 0, 5 9 45, ঠিক আছে। তাহলে 5 থাকছে 0, 5 9 45, ঠিক আছে, এরকম করে চলেই যাবে।
তাহলে 5/9 মানে 5/9 মানে 5/9 মানে 5-এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, আর এখানে দেখো 0.23, ঠিক আছে, আর এটা কি আছে 0.2-এর মাথায় পৌনঃপুনিক আর 3-এর মাথায় পৌনঃপুনিক। আর এটা কত 5/7, দেখো 5/7, ঠিক আছে। 25-49 মানে হচ্ছে 5/7, তাহলে এটা কত হবে দেখো, দশমিকের জন্য 0, 7-5 কত, 7-7-49, ঠিক আছে। 1 দশমিকের জন্য 0, 7-1 7, 3 দশমিক 0, 4-7-28, ঠিক আছে। তাহলে এইটা মানে 5/7 মানে কত হচ্ছে দেখো, 5/7 মানে 0.714, আরও চলবে। আর 0.8 মানে কত, 0.8, তার স্কোয়ার মানে কত বলো, 64, ঠিক আছে, 0.64। তাহলে এখানে সব থেকে বড় দেখো, এখানে 7, তাই না, তাহলে সব থেকে বড় হচ্ছে 7.7, তাহলে 5/7 হচ্ছে সব থেকে বড়। 5/7 মানে হচ্ছে √25/49, এটাই হচ্ছে সব থেকে বড়। চলো পরের অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য 20% হ্রাস করা হয়েছে, প্রস্থ 20% হ্রাস করা হয়েছে, ঠিক আছে। তাহলে কত পার্সেন্টেজ হ্রাস পাবে দেখে নাও, ঠিক আছে। এটা সাকসেসিভ লাগালাম, তাহলে -40 + 4, ঠিক আছে। তাহলে এটা কত হলো 36%। তাহলে 36% কী হবে, ক্ষেত্রফলটা হ্রাস পাবে, ঠিক আছে। চলো পরের অঙ্ক। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? দেখো সেতু অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 150 আর সেতুর দৈর্ঘ্য কত 200, তাহলে মোট কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে 350। কত কিলোমিটার বেগে, 70 কিলোমিটার বেগে, এটা কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে এটা মিটার পার সেকেন্ড করব, 5/18, ঠিক আছে, 18 এখানে করে দিলাম। তাহলে এত সেকেন্ড, 5×7=35, 350, তাহলে উত্তর হলো কত 18 সেকেন্ড, ঠিক আছে। চলো পরের অঙ্ক। দেখো এই অঙ্কটা দুটো 9 আছে, দুটো 9 লিখবো, ঠিক আছে। এখানে কয়টা 9 আছে, তিনটে শূন্য লিখবো, 1 2 3। আর 88 আর 99 এর মধ্যে পার্থক্য কত, 11, ঠিক আছে, এখানে 11 লিখবো, বিয়োগ করে দেবো। 9 2 আছে কয় 10, 8 10, ঠিক আছে, হাতে থাকলো 1, 9 8 9, ঠিক আছে, 9 8 9 8 9, এটাই অ্যান্সার হবে, কোনো অপশানে নেই, ঠিক আছে। চলো নেক্সট। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, মোট 66 জন কলা বিভাগে পড়ে। তাহলে দেখো বিজ্ঞান বিভাগে কতজন পড়ে, বিজ্ঞান বিভাগে পড়ে 15%, ঠিক আছে। আর কলা বিভাগে কত পার্সেন্টেজ পড়ে, দেখো 66 জন, 66 জন কত পার্সেন্টেজ হচ্ছে, দেখো 66 জন 120-র মধ্যে, তাহলে 100% করলে কত হবে, 0 0, 6 দুগুণে 12, 6 11, 66, 5 দুগুণে 10, তাহলে কত 55%, ঠিক আছে। তাহলে 15% আর 55% টোটাল কত হলো 70%, ঠিক আছে। তাহলে কত শতাংশ বাণিজ্য বিভাগে পড়ে, তাহলে বাণিজ্য বিভাগে 100% যদি টোটাল হয়, তার মধ্যে বাণিজ্য বিভাগে কত পড়ে 30%, ঠিক আছে, 30%। চলো নেক্সট। 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 402-এর সমান হবে? তাহলে 402-এর সমান, এটার মানে কত 6 0 12, 120.6, তার সঙ্গে 8.65 বিয়োগ করে দেবো, 8.65 বিয়োগ করে দিলে কত হচ্ছে দেখো, 5 আছে কয় 10, 5 10 7 1, 7 আছে কয় 16, 9 16, 9 আছে কয় 10, 1 10, তাহলে 111.95, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। কোনো পরিবার যদি গ্যাসের মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? দেখো 25% বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম, ঠিক আছে, প্রাইস 25% মানে কত 1/4, ঠিক আছে। তাহলে প্রাইস 4 থেকে 5 হয়েছে, তাহলে কনজাম্পশন নিশ্চয়ই কমবে, ব্যবহার 5 থেকে 4 হবে, ঠিক আছে। তাহলে কতটা কমবে, 1 কমবে 5-এর মধ্যে, উনি তো 100, তাহলে কত বলো 20%।
ঠিক আছে, কত পার্সেন্টেজ? 20%। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। এখানে দেখো এ বাই বি ইন্টু বি বাই সি। এ বাই বি কত? 3/4। আচ্ছা বি বাই সি কত? 6/5। তাহলে বিবি কেটে গেল, তাহলে এখানে কত বেরোচ্ছে? এ বাই সি। কাটাকুটি করো, 2 দুগুণে 4, 2 3-এ 6। ঠিক আছে, তাহলে কত? 9/10। অপশান ডি রাইট অ্যান্সার। চলে পরের অঙ্ক। আচ্ছা 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? দেখো 2 কেজি 250 গ্রাম মানে হচ্ছে 2.250 কেজি। আর এখানে 72.72 কুইন্টাল মানে হচ্ছে 72 কেজি, তাই না? গণিত 100। এই দশমিক ওঠাও, তাহলে এখানে 3টে শূন্য নাও। ঠিক আছে, 3টে আছে, দেখো কেটে দাও। 1 2 3, 1 2 3, কাটো। 3 24 72, 3 7 21, 3 5 15, 3 8 24, 3 25 75। তাহলে কত থাকলো? 25/8, মানে 3 পূর্ণ 1/8। চলো পরের অঙ্ক। একটি ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে। নির্ণয় করো যা 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। ঠিক আছে, এটা তোমাকে বের করতে বলেছে যে 3/4 সঙ্গে একটা ভগ্নাংশের অনুপাত যা হবে সেই ভগ্নাংশটাই মানে তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। তার মানে এখানে x² সমান 3/4 গণিত 27/64। ঠিক আছে, তাহলে এখানে x তোমাকে বের করতে বলেছে, তাহলে x সমান কী হবে? রুট, দেখো 3/27, 3 গণিত 27 মানে 81/4 গণিত 64। ঠিক আছে, তাহলে 81 বর্গমূল 9, 4 বর্গমূল 2 আর 64 বর্গমূল 8, তাহলে 9/16। ঠিক আছে, 9/16। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কটা, বার্ষিক 8% সহজ সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? তাহলে তুমি সূত্রে জানো আই সমান PRT/100। ঠিক আছে, তাহলে দেখো পি সমান, তাহলে তুমি কি লিখতে পারো? 100 গণিত আই বাই আর ইন্টু টি, তাই তো? তাহলে দেখো 100 গণিত আই মানে কত? 136 মোট সুদ। আর কত? আর হচ্ছে তোমার 8%, আর সময়টা হচ্ছে কত? 4। তাহলে টি সমান 4 আর এটা হচ্ছে 8%। ঠিক আছে, তাহলে 4 4 3 12, 4 4 16। ঠিক আছে, 4 দুগুণে 8, 4 25 100, 17 দুগুণে 34। ঠিক আছে, তাহলে কত হলো? দেখো 5 7 65, 5 হাতে কত হলো? 6, 5 7 85, 85 5 হাতে থাকলো 8, 17 দুগুণে 34 আর 8 হচ্ছে তোমার 42, 425 টাকা। চলে পরের অঙ্ক। একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে, 25 মিটার জলের ওপরে আছে। ঠিক আছে, খুঁটিটা, তাহলে খুঁটিটা কতটা লম্বা? দেখো মোট খুঁটিটা ধরো 6 ইউনিট, 2 আর 3 লসাগু 6 ইউনিট ধরলাম। দেখো কাদায় কতটা আছে? কাদায় আছে 6 ইউনিটের 1/2 অংশ মানে হচ্ছে 3 ইউনিট। ঠিক আছে, আর জলে কতটা আছে? জলে আছে 6 ইউনিটের 1/3 অংশ মানে হচ্ছে 2 ইউনিট। ঠিক আছে, তাহলে কাদায় আর জলে টোটাল কত? 5 ইউনিট, তাই তো? 5 ইউনিট, তাহলে বাকি থাকছে কত? 1 ইউনিট। 1 ইউনিট জলের উপরে থাকবে। 6 ইউনিট থেকে 5 ইউনিট কাদায় আর জলে, তাহলে জলের ওপরে কত? 6 বিয়োগ 5 মানে 1 ইউনিট। আর এই 1 ইউনিটের মানই কত দিয়েছে? 1 ইউনিটের মানই দিয়েছে 25 মিটার। ঠিক আছে, এই 1 ইউনিটের মান 25 মিটার, তাহলে খুঁটিটি কতটা লম্বা? 6 ইউনিটের মান কত হবে? 25 গণিত 6 কত হবে বলো? 25 গণিত 6 মানে হচ্ছে 150 মিটার। ঠিক আছে, চলে পরের অঙ্ক। দুটি সংখ্যার গড় 9 বলেছে, তাহলে দুটি সংখ্যার মোট কত হবে? 9 দুগুণে 18, এবং অন্য তিনটি সংখ্যার গড় 4 বলেছে, তাহলে কত হবে? 12 মোট, তাহলে 30। ঠিক আছে, যোগ করলে 5টি সংখ্যার গড় হবে কত? 5 দিয়ে ভাগ, 5 6 30 মানে 6। চলে পরের অঙ্ক। একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে। দেখো 10টা বাজতে মানে 10টা ঘন্টা বাজতে। ঠিক আছে, 10টা যখন বাজবে তার মানে 9টা ঘন্টা বাজতে। ঠিক আছে, তাহলে এই 9টা ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে। একটা ঘন্টা বাজতে কতটা সময় লাগবে? 10/9। একইভাবে 12টা বাজতে মানে 11টা ঘন্টা বাজতে যে সময়টা লাগবে, তাহলে 11টা ঘন্টা বাজতে সময় লাগবে
10 × 11/9 মানে 110/9। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো? 9 কত? 108, 2/9, তাহলে 12 × 2/9। চলো পরের অঙ্ক। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 124। ঠিক আছে, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত বলেছে। রাজধানী এক্সপ্রেস আর পূর্বা এক্সপ্রেস এদের গতিবেগের অনুপাত বলেছে 4:3। এবার কি বলে দিয়েছে যে পূর্বা এক্সপ্রেস যদি ঘন্টায় 72 কিমি যায়, তাহলে পূর্বা এক্সপ্রেস ঘন্টায় 4 ঘন্টায় 72 কিমি যাচ্ছে। 4 ঘন্টায় যদি 72 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 18 কিলোমিটার, তাই তো? তাহলে এটাই পূর্বা এক্সপ্রেসের গতিবেগ। তাহলে এখানে পূর্বা এক্সপ্রেসের গতিবেগ অনুপাতে কত? 3, তাহলে 3 মানই হচ্ছে 18। 3 মানই কত? 18। ঠিক আছে, তাহলে একে 6 দিয়ে গুণ করেছে তবে 18 হয়েছে। তাহলে রাজধানী এক্সপ্রেসের গতিবেগ কত হবে? 6 দিয়ে গুণ করলে কত? 24 কিলোমিটার/আওয়ার হবে। ঠিক আছে, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত যাবে? তাহলে রাজধানী এক্সপ্রেসের গতিবেগ 24 কিলোমিটার/ঘন্টা, তাহলে 3 ঘন্টায় কত যাবে? তো 3, তার মানে কত? 72। ঠিক আছে, 72 কিলোমিটার যাবে। চলো পরের অঙ্ক। দেখো কি বলেছে, সময়মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। 20% ছাড় মানে কি? 20 টাকা ছাড় পাওয়া যাবে যদি বিলের পরিমাণ কত টাকা হয়? 100 টাকা হয়, তাই তো? তাহলে 66 টাকা ছাড় পাওয়া যাবে, বিলের পরিমাণ তাহলে কত হবে? 100/20 × 66। ঠিক আছে, তাহলে এই 0 কাটো, 2 5 10। ঠিক আছে, তাহলে 5 6 30 0 হাতে থাকলো 3, 5 6 30, 3 33। তাহলে বিলের পরিমাণ কত ছিল? 330 টাকা।